বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও প্রাতিষ্ঠানিক শক্তির প্রশ্ন বারবার উঠে আসে। সেই দৃষ্টিভঙ্গি থেকে একটি সতর্কবার্তা উত্থাপন করতে চাই। যদি বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনা খর্ব করতে চায়, তাকে অস্বীকার বা ছোট করে দেখতে চায়, তবে সেটি হবে একটি গুরুতর রাজনৈতিক ও নৈতিক ভুল। ইতিহাস সাক্ষী, জনতার আত্মত্যাগের উপর ভর করে ক্ষমতায় এসে পরে সেই আত্মত্যাগকে অস্বীকার করার চেষ্টা করলে তার পরিণতি শুভ হয় না। একটি ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হঠাৎ করে হয়নি, এক বিশাল আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে হয়েছিল। এটি ছিল দীর্ঘদিনের ক্ষোভ, দমন পীড়ন, রাজনৈতিক সংগ্রাম, প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং জনগণের সাহসী অবস্থানের ফল। বহু নেতাকর্মী কারাবন্দী ছিলেন, আত্মগোপনে ছিলেন, আবার কেউ বা ছিলেন নির্বাসনে। আজ যদি বিপ্লবোত্তর আমরা খোলামেলা নির্বাচন করতে পারি, রাজনীতি চর্চা করতে পারি, তবে তা কারো কোনো অনুগ্রহ নয়। এটি এই বাঙালি জাতি রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অর্জন করেছে। এই অর্জনকে খাটো করা অথবা পূর্বের দমনমূলক কাঠামোকে নতুন রূপে পুনর্বাসিত করা আত্মঘাতী হবে। সে যাই হোক, কারণ বিপ্লব বারে বারে ফিরে আসবে যদি অন্যায় আসে। বিশেষত যদি পূর্বতন স্বৈরাচারের অংশীদার বা সুবিধাভোগীদের প্রশাসন, নিরাপত্তা বা নীতি নির্ধারণী পদে নীরবে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, তবে তা জনমনে ভয়াবহ বার্তা দেবে যে পরিবর্তন ছিল কেবল ক্ষমতার পালাবদল, চরিত্রের নয়। জনগণের আস্থা একবার ভেঙে গেলে তা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো পররাষ্ট্রনীতি। কোনো একক রাষ্ট্রের সঙ্গে অতিমাত্রায় সুইটহার্ট সম্পর্ক বা একতরফা নির্ভরতা বাংলাদেশের জন্য কৌশলগতভাবে খুবই ঝুঁকিপূর্ণ। একটি স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ভারসাম্যপূর্ণ, বহুমুখী এবং জাতীয় স্বার্থ নির্ভর। বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতেই থাকতে হবে। যদি সরকার এমন বার্তা দেয় যে তারা একপাক্ষিকভাবে কোনো আঞ্চলিক শক্তির প্রভাবের অধীনে চলে যাচ্ছে, তবে তা দেশের অভ্যন্তরে সন্দেহ ও বিভাজন তৈরি করবে। অন্য একটি বড় সমস্যা হলো আমাদের বের হয়ে আসতে হবে আমাদের লোক, আমাদের দলের লোক, নিজেদের লোক এই সংস্কৃতি থেকে। বিপ্লব কখনোই একটি পক্ষপাতমূলক পৃষ্ঠপোষকতা ভিত্তিক নেটওয়ার্ককে সরিয়ে আরেকটি নেটওয়ার্ককে দিয়ে প্রতিস্থাপনের জন্য হয়নি। এটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ যদি মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে না হয়ে দলীয় আনুগত্যের ভিত্তিতে হয়, তবে প্রতিষ্ঠান দ্রুতই দুর্বল হয়ে পড়বে এবং দেশ এতে সাফার করবে। মেধা উপেক্ষা করলে যা ঘটে, পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়, দুর্নীতি বাড়ে, নীতি বাস্তবায়ন দুর্বল হয়, বিলম্ব হয়, জন আস্থা নষ্ট হয়। স্বৈরাচার পরবর্তী সময়ে সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত প্রাতিষ্ঠানিক শুদ্ধি ও সংস্কার, দলীয়করণ নয়। স্বাস্থ্য বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা রাষ্ট্রীয় স্থিতিশীলতার পূর্বশর্ত। সরকারকে মনে রাখতে হবে, বিপ্লবের বৈধতা স্থায়ী নয়, এটি কর্মের মাধ্যমে পুনর্নবীকরণ করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। সেই নবায়ন আসবে স্বচ্ছ শাসন ব্যবস্থা থেকে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে, স্বাধীন প্রতিষ্ঠান গঠন থেকে, অতীত অন্যায়ের জবাবদিহিতা থেকে, অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে এবং জাতীয় ঐক্য রক্ষা থেকে। বিভাজন নয়, জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। যদি স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য ন্যায় বিচারের প্রশ্নে আপোস করা হয়, তবে নৈতিক ভিত্তি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। আরেকটি বড় বাস্তবতা হলো নূতন প্রজন্ম। জুলাই আন্দোলন তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করেছে। তারা তথ্য প্রযুক্তিতে দক্ষ, দ্রুত সংগঠিত হতে সক্ষম এবং ভণ্ডামি সহজে মেনে নেবে না।
তারা যদি বিশ্বাস করে যে তাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হচ্ছে, তবে অসন্তোষ দ্রুত বিস্তার লাভ করবে এবং বিস্ফোরিত হবে। একটি বিচক্ষণ সরকার বিজয়কে সুসংহত করে সংস্কারের মাধ্যমে, স্বস্তি ও আত্মতুষ্টির মাধ্যমে নয়। অতএব সরকারের জন্য প্রয়োজন এই ট্রানজিশনাল সময়ে রূপান্তরকালীন ন্যায় বিচার ও সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা, অতীতের দমনমূলক চর্চা থেকে সুস্পষ্ট দূরত্ব, গুরুত্বপূর্ণ পদে মেধাভিত্তিক নিয়োগ ও নিরপেক্ষ যাচাই বাছাই, ভারসাম্যপূর্ণ ও সার্বভৌমত্ব নির্ভর পররাষ্ট্রনীতি, দল নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। ইতিহাস সরল রৈখিক নয়। গণতান্ত্রিক অপসরণ অনেক সময় নীরবে শুরু হয়, যুক্তির মোড়কে আপোষ, সুবিধাবাদ এবং ধীরে ধীরে স্মৃতি ধ্বংসের মাধ্যমে। জুলাই বিপ্লব ছিল মর্যাদা, জবাবদিহিতা ও সার্বভৌমত্বের দাবি। তাকে খর্ব করা মানে কেবল সরকারকে নয়, রাষ্ট্রকেই দুর্বল করা। এটি কোনো হুমকি নয়, এটি অভিজ্ঞতা, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার আলোকে একটি সতর্কবার্তা। রাষ্ট্র ও জাতির স্বার্থ যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে থাকে, এই প্রত্যাশাই হোক সবার। আমাদের এই সরকারের, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে সরকার, এই সরকার ইতিমধ্যেই বেশ কিছু প্রশংসনীয় কাজও করেছেন এবং তারেক রহমান তার ব্যক্তিগত উদ্যোগেও প্রশংসনীয় অনেক কাজকর্ম করেছেন। যেমন তার কৃচ্ছতার ব্যাপারেও, খরচ বাঁচানোর ব্যাপারে, সরকারি অর্থ অপচয় রোধ করার ব্যাপারে তার বিভিন্ন পদক্ষেপ আসলে প্রশংসার দাবি রাখে এবং তার রাজনৈতিক শিষ্টাচারও প্রশংসার দাবি রাখে। কিন্তু পাশাপাশি যেই কথাগুলো এতক্ষণ আলোচনা করলাম, সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।